অঘটন দিয়ে টি-20 বিশ্বকাপ শুরু। মূল পর্বের আগেই একের পর এক অঘটন, এবং সেই অঘটনের শিকার হয়ে মূল পর্বের আগে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, যাদের ক্রিকেটের ইতিহাস, ঐতিহ্য, সাফল্য দারুণ এক সমৃদ্ধ ইতিহাস। কিন্তু এবারে টি-20 বিশ্বকাপের মূল পর্বে থাকছে না সেই ওয়েস্ট ইন্ডিজ। আর মূল পর্বে প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি এক উত্তেজনা, উন্মাদনা। গোটা ক্রিকেট বিশ্ব এই ম্যাচ ঘিরে দারুণ এক উন্মাতাল অবস্থা। এবং এই সব বিষয় নিয়ে আমাদের সংবাদ প্রকাশের ক্রিকেট টকে আজকে আমরা কথা বলবো। এবং আমাদের সঙ্গে অস্ট্রেলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহবুবুর রহমান সেলিম, যিনি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া প্রবাসী, অস্ট্রেলিয়ায় নিজে ক্রিকেট কোচিং করাচ্ছেন। অস্ট্রেলিয়ার কন্ডিশন সবকিছু মিলিয়ে একটা ভালো ধারণা তিনি আমাদের দিতে পারবেন এইবারের বিশ্বকাপ নিয়ে, আশা করছি। সেলিম, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি দাদা, থ্যাংক ইউ দাদা। তো আমাকে এই অনুষ্ঠানে আনার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা শুরু করতে চাই যে বিশ্বকাপের প্রথম ম্যাচ, মূল পর্বের প্রথম ম্যাচে ভারত পাকিস্তান মুখোমুখি হচ্ছে। তো অস্ট্রেলিয়া প্রবাসী যারা আছেন, বিশেষ করে ভারতীয়, পাকিস্তানি এবং একই সঙ্গে বাংলাদেশি যারা সেখানে আছে, তাদের ভিতরে এই ম্যাচ নিয়ে উৎসাহ উদ্দীপনাটা কেমন দেখছেন? দাদা, ওয়ার্ল্ড কাপের প্রথম খেলা এবং সেটা আমাদের মেলবোর্নে হচ্ছে, এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড তো আমাদের সবারই জানা, ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেট গ্রাউন্ড ওয়ার্ল্ডের। কিন্তু সেই খেলা যদি হয় ভারত এবং পাকিস্তানের, তাহলে আপনি তো বুঝতেই পারেন যে ভারত এবং পাকিস্তান যখন ক্রিকেট খেলে তখন উপমহাদেশ কেন সারা ওয়ার্ল্ডের মানুষ এটা লক্ষ্য রাখে। এবং আমি মনে করি এই ম্যাচটা, যেহেতু এটা অস্ট্রেলিয়া খেলা হচ্ছে এবং অস্ট্রেলিয়াতে ভারত এবং পাকিস্তানে এবং উপমহাদেশের অনেক অনেক মানুষ, প্রবাসী মানুষ এখানে থাকে, এবং বাংলাদেশি বলেন, শ্রীলঙ্কান বলেন, মালয়েশিয়ান বলেন, সিঙ্গাপুরিয়ান বলেন, সবাই কিন্তু এই খেলাটার জন্য ওয়েট করছে। তা আমি আশা করি যে, আমাদের মনে হচ্ছে যে ভারত এবং পাকিস্তান এখন যে অবস্থায় আছে তাদের টি-20 ফরম্যাটে, এবং তারা আমার মনে হয় যে খুবই খুবই মানে স্ট্রং পজিশন আছে। আমি আশা করি যে একটা চমৎকার গেম হবে, এবং সেই গেমটা আমরা সবাই সারা বিশ্বে, এবং আমার মনে হয় সারা বিশ্বে একটা বিশাল বিয়ের একটা মানে খেলাটা প্রতিষ্ঠিত। এবং মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড মানে আমি মনে করি যে এই গ্রাউন্ডে ব্যাটিং ফ্রেন্ডলি, এইবার আমার মনে হচ্ছে যেহেতু একটা আইসিসি ইভেন্ট, একটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট করার আইসিসি, আমি মনে হচ্ছে যে একটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকবে, এবং এইখানে ব্যাটসম্যানরা খুবই সুবিধা আদায় করতে পারবে। আচ্ছা, আপনি যেমনটি বলছিলেন যে মেলবোর্ন বা এমসিজি, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড একটা অন্যরকম অনুভূতির জন্ম দেয়। যে কোনো ক্রিকেটার উন্মুখ হয়ে থাকে এরকম একটা মাঠে খেলার জন্য। যদিও মেলবোর্নবাসী সবসময় এটাকে শুধুমাত্র জি বলে, শুধু গ্রাউন্ড বললেই বোঝে যে হ্যাঁ এমসিজি। তো সেইখানে সাধারণত ড্রপ ইন পিস, কারণ ওখানে অন্যান্য খেলাও হয়। তো আপনি বললেন যে ওখানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, তাহলে কি লড়াইটা এরকম হতে পারে যে ভারতীয় ব্যাটারদের সঙ্গে পাকিস্তানি বোলারদের? হ্যাঁ দাদা, আপনি এটা সুন্দর কোয়েশ্চেন করেছেন, কারণ অবশ্যই যে আমরা জেনে আসছি যে উপমহাদেশে যখন এই ভারত পাকিস্তান খেলাগুলো হয়, তখন দেখা যায় যে পাকিস্তানের বোলিং লাইন আপ এবং ভারতের ব্যাটিং লাইন আপ নিয়ে একটা কিন্তু স্থায়ী যুদ্ধ হয়। ক্রিকেট খেলা মানে কি ভারত পাকিস্তানের, আমি মনে করি এই ক্ষেত্রে মেলবোর্নে, এবং আইসিসি যেহেতু একটা ওয়ার্ল্ড ইভেন্ট, আইসিসির ইভেন্ট, আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ। সো জানে মেলবোর্নে ধরেন আপনার 1 লক্ষ মানুষ ওইখানে ঢোকার ক্ষমতা আছে, দাঁড়ানোর ক্ষমতা আছে। সেই ক্ষেত্রে তারা চাবে যে একটা ব্যাটিং, এই জন্য আমি বলতেছি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে, এবং দুটো টিমই কিন্তু ভেরি কম্পিটিটিভ। টি-20 ফরম্যাটে লাস্ট কাপল অফ ইয়ার্স দে আর ডুইং রিয়েলি ওয়েল। সো আই থিঙ্ক দ্যাট এটা ব্যাটিং ভার্সেস আপনার বোলিংই হবে পাকিস্তানে অবশ্যই। কিন্তু মেলবোর্ন গ্রাউন্ড শুনলেই তো একটা বিশাল আকৃতির মাঠ, টি-20 মানে 4 ছক্কা, এই সবকিছু মিলে। কিন্তু মেলবোর্নে ছক্কা মারা একটু কঠিন যে কোনো ব্যাটারদের জন্যই। যদিও টি-20 বা আইপিএল খেলতে খেলতে ভারতীয় ব্যাটিং লাইনে অনেক ভালো ভালো ব্যাটার আছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, দুটো নাম তো সবসময় বড়। আরো একটা নাম যুক্ত হচ্ছে
সূর্যকুমার যাদব, এরকম যারা আছে। ওদিকে পাকিস্তানের বোলিং অ্যাটাকটাও তুলনামূলক নতুন, কিন্তু দুর্দান্ত কার্যকরী বলা যেতে পারে। টস যদি জেতে কি হতে পারে? যদিও মেলবোর্নের আবহাওয়া বলছে বৃষ্টির সম্ভাবনা আছে, হয়তো বৃষ্টি নাও হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে টস জিতলে কি যে কোনো দল আগে ব্যাট করার মতন অবস্থা? এখন দাদা মেলবোর্নে ওয়েদার ফোরকাস্ট আমাদের এখানে অবশ্যই হ্যাঁ কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনি ধরেন টি-20 ফরম্যাটে এটা একটা হাই ভোল্টেজ গেম। আপনি যদি এই অবস্থাতে, যেহেতু পাকিস্তানের বোলিং লাইন আপ আমরা জানি যে খুবই স্ট্রং, বাট ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ যদি আমরা ধরি যে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ মোটামুটি খুবই ভালো স্ট্রং। তো এখন যদি আপনার আগে ব্যাটিং করে, এটা ইজ মাই অপিনিয়ন, আগে ব্যাটিং করে যদি তারা একটা রিজনেবল স্কোর সেট করে দিতে পারে, ধরেন আপনার বিগ ব্যাশে যেমন রান হয় মেলবোর্নে ক্রিকেট গ্রাউন্ডে 160 থেকে 180 ইন বিটুইন, যদি আগে ব্যাটিং করে পাকিস্তানের এগেনস্টে যেই আগে ব্যাটিং করো, তার জন্যই আমার মনে হয় কিছু সুবিধা নিতে পারবে। আগে ব্যাটিং করলে একটা সুবিধা আসতে পারে। আপনি তো বিগ ব্যাশের অভিজ্ঞতা থেকে বলছেন যে আগে ব্যাট করে নরমালি 160 180 এরকম একটা রান হলে লড়াই করার মতন রান, কিন্তু ভারতীয় ব্যাটিং লাইনের যে শক্তি, বা তারা অস্ট্রেলিয়ার এগেইনস্টে প্র্যাকটিস ম্যাচে 186 রান করলো এবং সেখানে ম্যাচ জিতলো। সুতরাং ওই 180 বা 180 থেকে 90 এর ভিতর হলে মোটামুটি যে কোনো দল কি নির্ভর থাকতে পারবে? আমার মনে হয় 180 ইজ এ রিজনেবল স্কোর টু উইন দ্য গেম, বাট ডিপেন্ডস অন দ্য আপনার এমন হচ্ছে যে এই মাঠের আয়তনটা এখন কি হবে। তো মিনিমাম স্ট্যান্ডার্ড যেহেতু 65 মিটার্স, তো সেই ক্ষেত্রে ওইখান থেকে যদি আয়তনটা ধরেন আপনি 65 to 70 নিয়ে যায়, তখনও কিন্তু মাঠটা অনেক বড়, ওইখানে 4-6 মারা ইটস নট ইজি হবে। তা যে দলটা আপনি ধরেন ওইখানে ডাবল নিতে পারবে, সিঙ্গেলকে ডাবল বানাতে পারবে, তাদের জন্য বাড়তি সুবিধা থাকবে। সেটা একটা খুবই ভালো একটা কথা বলেছেন, যে দলটা সিঙ্গেলকে ডাবলে রূপ নিতে পারবে বা ডাবলকে ট্রিপলে রূপ দিতে পারবে, তাদের জন্য একটা বাড়তি সুবিধা থাকবে। আমরা অনেক ম্যাচগুলো দেখছিও তাই। এবার অস্ট্রেলিয়ান বাকি ম্যাচ যে মূল পর্বের আগে ম্যাচগুলো, সেখানেও কিন্তু এরকম একটা হলো। তার জন্য তো যে দলটা অনেক বেশি ফিট, যারা টেকনিক্যালি সাউন্ড, সেই দলের ব্যাটাররাই বাড়তি সুবিধা পাবে। সিঙ্গেলকে ডাবল করা, গ্যাপ পিক করা, একই সঙ্গে বা রানিং বিটুইন দ্য উইকেটে সেই স্পিডটা ধরে রাখা। তো ফিটনেসের দিক থেকে তো ভারত কি পাকিস্তানের তুলনায় একটু এগিয়ে থাকবে? টু বি অনেস্ট, এখন ভারত ক্রিকেট টিম আমি যতটা মনে করি যে তাদের ফিটনেস লেভেলটা অবশ্যই পাকিস্তান থেকে বেটার, বাট পাকিস্তানের ক্রিকেটের ধরেন অনেক ফিটনেসটা আগের থেকে অনেক এগিয়ে আসছে। তারা ফিটনেস নিয়ে, কারণ টি-20 ক্রিকেট মানেই 4 ছক্কার খেলা না। টি-20 ক্রিকেট হলো রানিং বিটুইন উইকেট। টি-20 খেলা যদি আপনি 160 অ্যাভাব করতে চান, এবং স্ট্রাইক রেটে দেখেন আপনার ভারতের কিন্তু অনেকগুলো প্লেয়ার, পাকিস্তানের অনেকগুলো প্লেয়ার আছেন যাদের নাম বললে নয়, যে তারা কিন্তু 160 170 স্ট্রাইকে ব্যাটিং করতে পারে। এবং আপনি এই চিন্তা করে আপনি যদি দেখেন, নট অনলি দ্যাট আপনি সিঙ্গেলকে ডাবলকে ট্রিপল করবেন, আপনার কিন্তু যখন আপনি ফিল্ডিং করবেন তখন কিন্তু আপনি ডাবল সেভ করতে হবে, তখন আপনি সিঙ্গেল সেভ করতে হবে। আপনার ফোকাস গুলো থাকতে হবে যে ইউ হ্যাভ টু বি রানিং বিটুইন উইকেট হ্যাজ টু বি দেয়ার ব্যাটিং এ, এবং বোলিং এবং ফিল্ডিং এর সময় আপনার ফিল্ডিং এ ইউ হ্যাভ টু বি এক্সট্রা অর্ডিনারি পারফরম্যান্স। আপনার কোশ্চেনে আমি ফিরে যাই, সেটা হলো ইন্ডিয়া। আমি অবশ্যই এগিয়ে রাখবো ইন্ডিয়াকে ফিটনেসের দিক দিয়ে, ইন্ডিয়া পাকিস্তানকে বেটার, বাট দে আর নট দ্যাট ফার। আগের যেমন আমাদের সময় যখন ক্রিকেট হতো, তখন মনে হতো যে আমরা ব্যাটিং করে আমরা খালাস, বুঝছেন, ব্যাটিং করে আমরা ওইখান থেকে বেরিয়ে আসছি। কিন্তু আলটিমেট এখন কিন্তু পাকিস্তানের ক্রিকেট টিম ভেরি ফোকাসড অন দেয়ার ফিল্ডিংস, their bowling, because their bowling lineup is so good. If you drop any catches, then what happened to if you bowled well, তাহলে তো কোনো আপনি কোনো আউটপুট পেলেন না। সেই ক্ষেত্রে আমার পাকিস্তানকে আমি এমন মানে ফিল্ডিং এও পাকিস্তান অনেক শক্তিশালী। দেখা যাক ওই স্থায়ী যুদ্ধে ডিউরিং দ্য ডে, ওই দিনটা যেহেতু এটা শর্ট ফরম্যাট ডে, আপনি যদি শর্ট ফরম্যাটে আপনার এত বেশি চিন্তা করার সুযোগ নাই। আপনার প্ল্যান হবে, প্ল্যানের এক্সিকিউশন হবে, সাথে সাথে আপনার ওইখানে আউটপুট পাবেন। তো আমার মনে হয় যে এখনো আপনি ওই প্রেডিকশন করতে পারবেন না কে জিতবে কে হারবে। ডিউরিং দ্য ডে যে টপ ফর্মে থাকবে সে জিতে যাবে। সেলিম, ভারত পাকিস্তান ম্যাচ প্রেডিকশন করা মানেই হচ্ছে অতি মানবিক কোনো সিদ্ধান্তে চলে যাওয়া। যে কোনো ক্রিকেট ম্যাচ, আর সেটা যদি হয় টি-20 ক্রিকেট, তাহলে তো
প্রেডিকশন করা খুবই কঠিন। তারপর একটা জায়গায় আপনি যেমনটি বলছেন যে পাকিস্তানের ব্যাটিং লাইনও খারাপ না, আমিও বিশ্বাস করি, কিন্তু পাকিস্তানের ব্যাটিং লাইনটা একটু মাত্রাতিরিক্ত ভাবে রিজওয়ান এবং বাবরের উপর নির্ভরশীল হয়ে পড়ছে কিনা, বিশেষ করে তাদের মিডল অর্ডারে একটু নড়বড়ে মনে হয় কি? দাদা আপনি ধরেন ক্রিকেট কিন্তু পার্টনারশিপের খেলা। আপনার আপনার যদি দুজন ডিউরিং দ্যাট ডে, আমি ওটাই বারবার ফোকাস করতে চাচ্ছি যে ওই ডেতে যদি পাকিস্তান ধরেন তারা পার্টনারশিপ করতে পারে, বাবরের সাথে একজন অনলি দুইটা পার্টনারশিপ করলে কিন্তু 160-70 রান রেটে, সরি স্ট্রাইক রেটে আপনি কিন্তু 160-70-80 করে ফেলবেন। ইটস এ বিগ ডিফারেন্স। আপনার কিন্তু সবাইকে ওই দিনে খেলতে হবে না। আপনি যদি টপ ফর্মে থেকে বাবর, রিজওয়ান কিংবা তাদেরকে কেউ সাপোর্ট দিতে পারে, দে কুড ফার্স্ট ব্যাটিং করে তারা যদি 170-80 করে ফেলতে পারে, ইটস নট ইজি টু চেঞ্জ এগেইনস্ট পাকিস্তানি বোলিং লাইন আপ। তা আমরা কিন্তু ওই জিনিসকেও চিন্তা করতে হবে যে নট অনলি দ্যাট, আপনি যেটা প্রথমেই প্রশ্নটা ছিল যে ব্যাটিং ভার্সেস বোলিং। এখন ব্যাটিং ভার্সেস বোলিং এ আমি যেটা মনে করি অনেস্টলি ইটস এ গুড কন্টেস্ট, এবং আমার মনে হচ্ছে যে এই গেমটা এইটাই হতে পারে, ব্যাটিং ভার্সেস বোলিং। হোয়াট অ্যাবাউট টস? টস জিতলে কি করতে পারে? যদিও সেই দিনের কন্ডিশন সবকিছু মিলিয়ে হয়তো সিদ্ধান্ত হবে, সাধারণত কি করা হয়ে থাকে মেলবোর্নে এখন T20 ফরম্যাটে? আসলে মেলবোর্নে ওয়েদারটাও কিন্তু আপনার আনপ্রেডিক্টেবল। আমাদের প্রয়োজন, আমি যখন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া থাকি এখানে ওয়েদার প্রেডিক্ট করা সম্ভব, কিন্তু মেলবোর্নে কিন্তু আপনার ওয়েদার, আপনার যদি মানে 30 ডিগ্রি থাকে, হঠাৎ করে দেখা যায় আকাশ ক্লাউডি হয়ে গেছে। এখন যখন আকাশ ক্লাউডি হয়ে যায় তখন দেখা যায় যে ডিসিশন গুলো, টস ডিসিশন কিন্তু যদি হয়তো ওয়েদারের উপরে প্রেডিক্ট করে করা হয় কিংবা ওয়েদারকে নিয়ে করা হয়, তখন আমার মনে হয় যে আপনার আগে স্কোর করে যদি একটা সেফ পজিশনে চলে যাওয়া, তারপরে পরবর্তীতে দেখা যায়, তারপরে পরবর্তীতে যে কোনো সিচুয়েশনটা মোকাবেলা করা সম্ভব। তাহলে সবাই মিলে একটা জিনিস প্রথমত হচ্ছে যে দারুণ একটা ম্যাচ দেখার জন্য অপেক্ষা করছে, তার আগে সবাই মিলে প্রার্থনা যে হ্যাঁ বৃষ্টি তুমি এসো না, মেলবোর্নের খেলাটা সবাই দেখতে চাবে, এবং আইসিসিও সেরকম একটা পূর্বাভাস দিচ্ছে যে এই ম্যাচটা টেলিভিশনের সৌজন্যে, মাঠে তো আপনি বললেন যে 1 লক্ষের উপরে দর্শক এবং সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে আগেই, প্রায় 3 মাস আগেই বিক্রি হয়ে গেছে, আর সব মিলিয়ে গোটা পৃথিবী জুড়ে 150 বা প্রায় 200 কোটি মানুষ এই খেলাটা দেখবে টেলিভিশনের পর্দায় বা অন্যান্য যে ডিজিটাল মাধ্যম আছে সবকিছু মিলিয়ে। এত দর্শক শুধুমাত্র হয়তো ফুটবল বিশ্বকাপের ফাইনালেই নাকি দেখা যেতে পারে, দেখা যাক সেটা কিরকম হয়। ভারত পাকিস্তান ম্যাচ ফাইনালের থেকেও বড় এক ফাইনাল, অন্তত ক্রিকেটীয় স্নায়ুর লড়াইয়ে এইটা যদি ধরা হয়, অনেকে মনে করে যে ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল ম্যাচ যা, ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ তাই। কিন্তু ভারত পাকিস্তান ম্যাচে যেই জিতুক সেটা আরো পরে যে, কিন্তু 13 তারিখে সেই মেলবোর্নেই ফাইনাল, সেই দিন কার হাতে কাপ উঠবে সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু আমরা এই ভারত পাকিস্তান ম্যাচে রেশ কাটতে না কাটতেই কিন্তু পরদিন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে, এবং বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে নেদারল্যান্ডসকে হোবার্টে ম্যাচটা। এই ম্যাচটা নিয়ে আপনার কি ধারণা? বাংলাদেশের কোনো ক্রিকেটার কখনোই অস্ট্রেলিয়ার মাটিতে T20 খেলেনি বা খেলার অভিজ্ঞতা নেই, হোবার্টেও নেই। নেদারল্যান্ডস একটু খেলার ভিতরে থাকলো, বাংলাদেশে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে, তারা ওখানে প্র্যাকটিস ম্যাচ খেললেন, পরবর্তীতে বাছাই পর্বের ম্যাচগুলো খেললেন। এই ম্যাচটা নিয়ে আপনার ধারণা কি? যেখানে দাদা আমরা প্রথমে আপনার কোশ্চেনে যাই, সেটা হলো যে আমাদের বাংলাদেশ ক্রিকেটারের আমরা কখনো সেখানে ম্যাচ খেলিনি, কিন্তু আমরা এখানে কিন্তু এর আগে আমরা এখানে এসে আমরা কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি। হ্যাঁ, সেটা আমরা বাজেভাবে হেরেছি, কিন্তু এর আগে কিন্তু আমরা প্র্যাকটিস করার সুযোগও পেয়েছি। যেহেতু ধরেন আমরা বাংলাদেশ একটা প্রফেশনাল ক্রিকেট টিম, যে কোনো সিচুয়েশনে যে কোনো অ্যাডাপ্ট করার, সেই কারণেই তাকে প্র্যাকটিস ম্যাচ দেওয়া হয়, তাকে প্র্যাকটিস করার সুযোগও দেওয়া হয়, প্র্যাকটিস ম্যাচ করার খেলার সুযোগ দেওয়া হয়। যেহেতু আমরা ওই মাঠে ওই অ্যাডাপ্ট করাটা এখন আমাদের জন্য সমস্যা হচ্ছে। আমি যা দেখলাম একটা ম্যাচ অ্যাবেন্ডন হয়েছে, কিন্তু যে জিনিসটা আমরা আফগানদের সাথে আমরা হেরেছি, আমি সেটাও বলবো সেটাও আমাদের একটা এক্সপিরিয়েন্স। আফগানরা ওটা এসে অ্যাডাপ্ট করে নিয়েছে, আমরা অ্যাডাপ্ট করতে পারিনি। এবং আপনি যদি বাংলাদেশ ক্রিকেট নিয়ে
এখন এখন যে অবস্থায় আছে, আমরা বেশ কিছু বছর যাবত টি-20-তে ভালো পারফরমেন্স করতে পারিনি, কিন্তু আমি মনে করি আমাদের টিম এখনো ভালো পারফরমেন্স করার সুযোগ আছে, যদি তারা মনে করেন যে টিম ওয়ার্ক নিয়ে খেলে, টিম নিয়ে কাজ করে, এবং তারা একটা টোটাল ইউনিট নিয়ে কাজ করতে হবে এবং অ্যাডাপ্ট করতে হবে উইথ দ্য সিচুয়েশন, উইথ দ্য, এবং প্রফেশনাল ক্রিকেটার তো আমি আবারই বলছি, প্রফেশনাল ক্রিকেটার যত তাড়াতাড়ি যে জায়গা থেকে অ্যাডাপ্ট করার সুযোগ পাবে, যে জায়গায় অ্যাডাপ্ট কুইকলি করবে, এবং বাংলাদেশের আমি মনে করি সেই সুবিধা অর্জন করতে হবে। এবং এটা আপনার মেইন টুর্নামেন্টে যখন আপনি যাচ্ছেন তখন নেদারল্যান্ডের সাথে খেলা, এখন নেদারল্যান্ড যে পারফরমেন্স করেছে তাদের ওয়ার্ম আপ ম্যাচগুলোতে, এইখানে অবশ্যই আমি নেদারল্যান্ডকে তারা অ্যাডাপ্ট করার সুযোগ পেয়েছে এবং আমি ওদের নেদারল্যান্ডকে অবশ্যই স্বাগত জানাই। এবং আমাদের দৃষ্টিকোণ থেকে আমি যেটা মনে করি অগরদা, সেটা হলো আমরা কিন্তু একটা দিকে এগিয়ে, সেটা হলো এক্সপিরিয়েন্সের দিক থেকে। আমরা নেদারল্যান্ড থেকে অনেক বেশি টি-20 খেলেছি এবং আমাদের টিমকে বলা হয় ইয়াং টিম, কিন্তু আমি মনে করি আমাদের ইয়াং টিম কিন্তু নেদারল্যান্ড থেকে অনেক বেশি ম্যাচ খেলে, একটা প্লেয়ারই অনেক বেশি ম্যাচ, মোর দেন 30 ক্রিকেট ম্যাচ খেলে ফেলেছে। তাহলে তাদেরকে তো আমি ইয়াং টিম বলতে পারি না, কিন্তু আমি তাদেরকে বলতে পারি যে না, দে আর ইয়াং অ্যান্ড ট্যালেন্টেড ক্রিকেটার যখনই হবে তখন কিন্তু তারা এই সিচুয়েশনটাকে মেনে নেওয়ার জন্য তারা যে কোনো সিচুয়েশন মেনে নিতে পারবে। আমি বিলিভ করি যে না, তারা এই অবস্থায় এখন আছে। মূল পর্বে খেলার আগে যে ভুলগুলি হয়েছে, সেই ভুল ত্রুটিগুলি আমরা যদি সংশোধন করে নিতে পারি, আমার মনে হয় আমরা একটা ভালো পারফরমেন্স করতে পারবো। সেলিম, নেদারল্যান্ড উঠে এসেছে, সেটা একটা অঘটন অনেকে বলবে ক্রিকেট বিশ্বে, কারণ ওয়েস্ট ইন্ডিজ মূল পর্বে আসতে পারেনি বা তারা উঠতে ব্যর্থ হয়েছে। সেটা নেদারল্যান্ডকে অবশ্যই সাধুবাদ দিতে হবে যে তারা যোগ্যত দল হিসেবেই এসেছে। কিন্তু একটা বিষয় কি বলতে হবে না, যে বাংলাদেশ যদি নেদারল্যান্ডের সঙ্গে যেতেও, একেবারে ক্রিকেটের যারা কট্টর সমালোচক, বিশেষ করে বাংলাদেশকে একটু সবসময় নেতিবাচক ভাবে বিবেচনা করে, তারা হয়তো বলবে ও নেদারল্যান্ডের সঙ্গে জয়, নেদারল্যান্ড তো আর টেস্ট প্লেইং কান্ট্রি না। আর ইতিহাস বলছে যে বাংলাদেশ মূল পর্বে একটা মাত্র ম্যাচ জিতেছিল, সেটাও সেই ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে 2007 সালে। মোহাম্মদ আশরাফুলের দুর্দান্ত একটা ইনিংস ছিল, 27 বলে 61 রান। 15 বছর পেরিয়ে গেছে, সেই জায়গায় জয়টাও খুব জরুরি হয় কি বাংলাদেশের জন্য, সেটা হোক নেদারল্যান্ড বা যার এগেনস্টেই হোক, আত্মবিশ্বাস ফিরে পেতে। এখন ক্রিকেটটা হলো কনফিডেন্সের একটা খেলা। এখন কনফিডেন্সটা আসবে কিভাবে? কনফিডেন্সটা আসবে যদি আমাদের এখন একটা বাংলাদেশ ক্রিকেট টিমের আমি যেভাবে রিসেন্টলি খুব ভালোভাবে ফলো করতে দেখছি, যেহেতু বাংলাদেশ ক্রিকেট টিম লাস্ট কাপল অফ ইয়ার্স টি-20-তে স্পেশালি আমরা ভালো করতে পারছি না, কিন্তু বাংলাদেশের এখন যেভাবে এই টি-20 নিতে টি-20 ম্যাচ নিয়ে যেভাবে আমাদের পর্যালোচনা হচ্ছে, আমাদের টেকনিক্যাল, আমাদের কোচিং সাপোর্টাররা, আমাদের অ্যাকচুয়ালি আমি যা মনে করি যে কোচিং অ্যান্ড আদার স্টাফ ইজ প্রিটি মাচ দে। এখন যে জিনিসটা করতে হবে, টি-20-তে আমাদের একটা মোমেন্টাম দরকার, একটা ম্যাচ জেতা দরকার, সেটা নেদারল্যান্ডই হোক এবং যেটা স্কটল্যান্ড কিংবা যে কোনো মনে করেন যে কোনো দেশের এগেনস্টে আমাদের ম্যাচ জিততে হবে এবং আমাদের প্লেয়াররা একটা মোমেন্টামে যদি চলে আসে, আমি মনে করি যে এটা আত্মবিশ্বাসের একটা বিশাল জায়গা। এবং লেটস টক অ্যাবাউট দ্য ওয়ান বাই ওয়ান। তার যদি আমরা এটাকে একটা কমফোর্টেবলি আমরা জিততে পারি, কিংবা আমরা কম্পিটিটিভ ম্যাচ করে যদি জিততে পারি, তার জিতাটা আমাদের জন্য খুবই জরুরি দাদা। বাংলাদেশের জন্য জয়টা খুব দরকার, বিশেষ করে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য, সেটাও ঠিক। আর দেখা যাক। কিন্তু তার আগে আপনি যেহেতু মেলবোর্ন নিয়ে কথা বললেন, হোবার্ট নিয়ে কথা বললেন, ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে কথা বলছেন, বাংলাদেশ নেদারল্যান্ড নিয়ে বললেন, ভারত পাকিস্তান দুটো দলই কিন্তু পার্থে, আপনি যেখানে দীর্ঘদিন প্রায় 20 বছর ধরে পার্থে আছেন, পার্থের মাঠ আপনার মোটামুটি হাতে তালুর মতন চেনা জানা। পার্থে ভারতেরও একটা ম্যাচ আছে, পাকিস্তানেরও একটা ম্যাচ আছে। অন্য ভেন্যুর সঙ্গে পার্থের এই পার্থক্যটা কোথায় হতে পারে? যদিও ওয়াকা মানে এক সময় ছিল একেবারে অন্যরকম, যে বাউন্সি উইকেট থাকে, ওয়াকা একেবারে লিলির কথা মনে করিয়ে দিত। কিন্তু এখন যে নতুন স্টেডিয়ামটা সেখানে তৈরি হলো, এখানে বিগ ব্যাশের ম্যাচটা যেগুলো হলো, এই পার্থের উইকেটটা কেমন হতে পারে? আগামীতে যদিও ভারত খেলবে, পাকিস্তান খেলবে, অন্যরা খেলবে সেখানে। তাদের সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা যদি, এটাও কিন্তু আমাদের ড্রপিং পিচ পার্থের, যেহেতু এটা বিগ ইভেন্ট, পার্থ অপটা স্টেডিয়াম নতুন একটা স্টেডিয়াম,
এই স্টেডিয়ামের সেই ধারণ ক্ষমতা থেকে আরম্ভ করে 60,000 ধারণ ক্ষমতা আছে। যেমন ওয়াকা ওয়াকা ক্রিকেট গ্রাউন্ড মানে এখানে বাউন্স, সুইং এন্ড আপনার হার্ড উইকেট থাকতো এবং প্রচন্ড গ্রাস থাকতো মাটিতে। সেই কনসেপ্ট নিয়েই কিন্তু আমাদের ড্রপিং ক্রিপ্ট করা হয়েছে অপটা স্টেডিয়ামে। কিন্তু আপনি যখন ড্রপিং করেন, ড্রপিং করার সাথে সাথে যখন অন্যান্য ইভেন্ট গুলো হয়, যেমন এখন এইখানে সামার টাইমে আমরা স্পোর্টস করি, এই যে এখন খেলা স্টার্ট হচ্ছে ক্রিকেট, কিন্তু দেখা গেছে যে গত 6-7 মার্চ কিন্তু আমাদের অন্য স্পোর্টস ছিল, সেটা হলো ফুটবল, সেটা হলো রাগবি। এবং এই ড্রপিং পিচটা যখন এখান থেকে তুলে নেয়, যখন তাদের এই ড্রপিং পিচটাকে এমন একটা পরিচর্যা করা হয় যেটা আমাদের এখানে বাউন্স কিংবা সুইং থাকতে পারে। কিন্তু সেই বাউন্স এন্ড সুইং করার জন্য যেহেতু একটা ওয়ার্ল্ড কাপ টি-20 টুর্নামেন্ট দাদা, সেই ক্ষেত্রে এইখানে কিন্তু আপনি ইচ্ছে করলেই গ্রাসি এবং বাউন্স উইকেট করতে পারবেন না। কারণ টি-20 মানেই হলো যেখানে ব্যাটিং, যেখানে রান আসবে, দর্শক আসবে মাটিতে এবং দর্শক এনজয় করবে। কিন্তু সেই ক্ষেত্রে সেই দৃষ্টি ইটস এ টেকনিক্যাল পয়েন্ট। কারণ ওয়াকা যখন লিলি বল করতো 160-র উপরে, কিন্তু মিচেল জনসনও কিন্তু বল করছে 160 দিয়ে। কিন্তু আপনার লিলি যখন বল করতো তখন কন্টিনিউয়াসলি সে দেখা যেত 150-র উপরে বল করছে। কিন্তু আপনার এই ড্রপিং পিচে আপনি কিন্তু এখানে 150 বল করা ইজ নট ইজি জবস, বিকজ আপনার এই সারফেসটা বলেন এটা সব আর্টিফিশিয়ালি করা আছে এখানে। তো এটাকে মেনটেন করা, আর যেহেতু এটা ড্রপিং উইকেট এবং আইসিসি ইভেন্ট, আমি মনে করি যে এই উইকেটটাকে ওয়াকার সাথে কম্পেয়ার করা কোনো, ওয়াকা এখনো যদি ওয়াকা চায়, এখনো ওয়াকা কিন্তু গ্রাসি এবং বাউন্স উইকেট করে ডোমেস্টিক ক্রিকেটে, সেটা কোনটা লঙ্গার ভার্সন গেমে। আপনি যদি কম্পেয়ার করেন যে ওয়াকা লঙ্গার ভার্সন মিন শেফিল্ড শিল্ড, তারপরে ওয়ানডেতেও তারা একটু উইকেট করার চেষ্টা করে, যেখানে সারা বছর তারা বাউন্সিতে উইকেটে খেলতে পারে। কিন্তু ওখানে বিগ ব্যাশের ম্যাচগুলোতে কি রকমের অবস্থা দেখেন, উইকেটের আচরণটা কেমন দেখেন? বিগ ব্যাশ যেহেতু ওয়াকা উইকেটে হয় না, বিগ ব্যাশ হয় যে অপটাস নতুন স্টেডিয়ামে। যেহেতু এই নতুন স্টেডিয়ামে খেলার জন্য এইখানে আপনার ওই মানুষ সেম একই জিনিস, আপনার উইকেটের ক্যারেক্টার, উইকেটে আপনার 180, কেউ যদি 180, 70, 80 করতে পারে ফার্স্ট ব্যাটিং করে, কিংবা সেকেন্ড ব্যাটিং করে যদি কেউ 150 করে, কেউ এখানে করে 20 রানস ইজ এ বিগ ডিফারেন্স। যার ফলে 160 এভারেজ স্কোর হলো 160 to 170। এখন যদি ওইখানে 180 করে, তাহলে স্পেশালি ইন্টারন্যাশনাল গেম কেউ যদি কোনো টিম যদি 180 করতে পারে, আমার মনে হয় ইটস এ রিজনেবল স্কোর টু উইন দ্য গেম। যাই হোক, বাংলাদেশের ম্যাচ নেই ওয়াকায়, সেটা একটা বিষয়। তার আগে বাংলাদেশকে ওয়ার্ড থেকে আবার ব্রিসবেন থেকে অ্যাডিলেডে দুটো ম্যাচ খেলতে হবে। সেখানে নিশ্চয়ই বাংলাদেশ ভালো খেলার কিছু স্মৃতি বিশেষ করে অ্যাডিলেডে আছে। 2015-তে বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল উঠেছিল। এই ভালো স্মৃতিগুলো কিরকম কোনো টনিকের মতন কাজ করে বা করতে পারে বাংলাদেশের জন্য? অবশ্যই এটা উজ্জীবিত করবে। এবং আমরা মনে করি যে ইন্ডিয়া পাকিস্তানের সাথে আমরা যদি আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারি দাদা, ইটস এ শর্টার ভার্সন গেম। আপনার দুইটা পার্টনারশিপ, তিনটা পার্টনারশিপ, 140 স্ট্রাইক রেটের প্লেয়ার কিন্তু আমাদেরও 2-3 জন আছে, এমন তো যে না। কিন্তু পার্টনারশিপ গুলো কিন্তু তাদেরই করতে হবে। ওই পার্টনারশিপের একটা টিম ইউনিট নিয়ে যদি কাজ করি, পার্টনারশিপ যদি করতে পারে, তো অবশ্যই আমাদের অবশ্যই আছে। এটা আমি অঘটন বলবো না যে আমরা জিতে গেছি, তাও না। জিততে তো পারি, টি-20-তে জিতা এটা একটা মানসিক ব্যাপার, এটা একটা স্ট্র্যাটেজিক ব্যাপার। এটা ওই ডিউরিং দ্য ডে ওই খেলাটায় আপনার ওই পাওয়ার প্লে, আপনি পার্টনারশিপ কি করেন, পাওয়ার প্লেতে কিভাবে খেলবেন, এগুলো তো টিম ম্যানেজমেন্ট অবশ্যই আছে, প্লেয়ার ক্যাপ্টেন নিয়ে চিন্তা ভাবনা করতেছে। কিন্তু আমার কথা হলো যে ইউ হ্যাভ টু বি দ্যাট গার্ডস দ্যাট উই গোনা বিট পাকিস্তান ইন্ডিয়া, তাহলে কিন্তু আমরা ম্যাচ জিতবো। আর যদি আমাদের মনে হয় যে না, উই আর প্লেইং এগেইনস্ট পাকিস্তান, উই আর প্লেইং এগেইনস্ট ইন্ডিয়া, এটা সম্ভব। এটা ক্রিকেটে টি-20-তে অ্যাটলিস্ট এটা সম্ভব হবে না। আপনার ওয়ান ডেতে অনেক কিছুই চেঞ্জ আছে, কিন্তু আমাদের ইভেন এটা একটা বিগ ইভেন্ট। কারণ আমি এটাও বলতে চাই যে আমাদের জিতার মনোভাব নিয়ে আমাদের মাঠে নামতে হবে। যে কোনো ম্যাচ জেতার মন নিয়েই বা মানসিকতা নিয়ে, সে ধরনের প্রস্তুতি নিয়েই বাংলাদেশকে মাঠে নামতে হবে। তবে সবকিছু মিলিয়ে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে হলে বাংলাদেশকে একটা ম্যাচ জিততেই হবে, এবং সেটা যদি শুরুর ম্যাচটাই হয় নেদারল্যান্ডসের বিপক্ষে,
তাহলে নিশ্চয়ই বাংলাদেশ জয়ের ধারায় ফিরবে আমি বলবো টি-20 বিশ্বকাপে। বা টি-20 বিশ্বকাপ কেন বলছি, অনেকদিন ধরেই বাংলাদেশ টি-20 ম্যাচ ভালো করতে পারছে না, জিততে পারছে না। 3 জাতি টুর্নামেন্ট নিউজিল্যান্ডে সেখানেও জিততে পারেনি। তো আমরা চাই যে বাংলাদেশ জয়ের ধারায় ফিরুক, জয় দিয়ে বিশ্বকাপটা শুরু করুক। তাহলে হয়তো বাংলাদেশের মানুষ ক্রিকেট নিয়ে আরো বেশি, এমনি ক্রিকেট মানে বাংলাদেশের মানুষের এক ভালোবাসার নাম, সেই ভালোবাসাটা আরো উদগ্র এক ভালোবাসায় রূপ নেবে, সেরকম একটা প্রত্যাশা রাখি। সেলিম, আপনি আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এবং আশা করি আগামীতেও আপনার সঙ্গে কথা হবে ক্রিকেট টকে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, প্রিয় দর্শক আপনারাও ভালো থাকুন এবং সবাই মিলে বাংলাদেশের জন্য প্রার্থনা করি বাংলাদেশ ভালো করুক। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ যেখানেই যাক, যে পর্যন্তই যাক, আশা ছাড়তে রাজি না যে বাংলাদেশ খুব খারাপ কিছু করবে, তেমন ভাবি না। সুতরাং বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সেই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।